বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি ওই ধর্মতলার মুখে গরু খেয়ে বেড়াতেন, ওনার জানা উচিত এই গোপাল পাঠারা না থাকলে বাংলাদেশ থেকে এসে কলকাতায় থাকা হতো না। মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং ভবিষ্যতেও বাংলার মানুষ এসব এই এই সমস্ত অসভ্য চিন্তাভাবনা, গোপাল পাঠাকে গুন্ডা বলা, বাংলার মানুষ গুন্ডামি কিন্তু করে দেয়। এই লোকগুলোর কিছু মানসিক বিকৃত সমস্যা আছে। এদের পূর্বপুরুষরা পূর্ববঙ্গের এক একজন জমিদার ছিল। সে জ্যোতি বসু বলুন, এই বুদ্ধদেব বাবু বলুন, বিমান বাবু বলুন, বিকাশ রঞ্জন বাবুরা বলুন, আমাদের পূর্বপুরুষরাও পাকিস্তানের বিলং করত। কিন্তু তফাৎ আছে। তফাৎটা এটাই যে ওখানে মুসলিম লীগের তাড়া খেয়ে এনারা কলকাতায় এসে নিজেদের ক্যারিয়ার জমিয়েছেন, আর আজকে গোপাল পাঠাদের দুর্নাম করছেন। আজ এরা শ্যামাপ্রসাদ মুখার্জিদের নিয়ে বলছেন, এরা বঙ্কিমচন্দ্রদের নিয়েও বলবেন, এরা রবীন্দ্রনাথকে নিয়েও বলবেন, এরা কাজী নজরুল নিয়েও বলবেন, এরা বিনয় বাদল দীনেশদের নিয়েও বলবেন, এরা একদিন মাস্টারদা সূর্য সেনদের নিয়েও বলবেন। এরা বাংলার গার্বেজ, দেশের গান। আপনি দেশকে মা রূপে কল্পনা করতে যদি অসুবিধা হয়, আপনারা কারা? না থাকলে চলে যান। আলোচনায় আমরা পাশে পেয়ে গিয়েছি দেবাঙ্ক স্যারকে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিং এর পর্দায়। স্যার, প্রথমেই যে প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তথাকথিত সেই কালীঘাটের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন চোখের চিকিৎসার জন্য। তিনি বিদেশ যেতে চান, যেহেতু বিদেশ যাওয়ার ক্ষেত্রে তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে চোখের চিকিৎসার জন্য বারবার এরকমভাবে চোখের চিকিৎসার দোহাই দিয়ে এই যে বিদেশ যাওয়ার পারমিশনের জন্য আদালতের দ্বারস্থ হওয়া, এত তাড়াহুড়ো কেন? দেখুন, কারোর যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, যে কোনো ব্যক্তি বিদেশ যাওয়া যেতে পারে। ভারতবর্ষেও খুব ভালো ট্রিটমেন্ট আছে এখানে শঙ্করে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে গ্যারান্টি কে দেবে উনি গেলে আর ফিরবেন না? তো এই বিষয়গুলো বিবেচনা করতে হবে যে পালিয়ে টালিয়ে যাচ্ছেন কিনা। তো স্যার, মানে হিসাব মতো ওনার এই যে তাড়াহুড়ো, তার পিছনে কি দেশত্যাগের একটা বড়সড় কোনো ভাবনা চিন্তা কাজ করছে বলে মনে হয়? দেখুন, ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের আর পশ্চিমবঙ্গে কোনো ভবিষ্যৎ নেই। তো সেক্ষেত্রে যে বাকি তৃণমূল যারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেস ছেড়ে চলে গেছেন, এবং অ্যালিগেশনটাও ইনডিরেক্টলি কিন্তু সেই পাওয়ার অ্যান্ড মানি। তো যদি ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কোনো ফিউচার ওনার না থাকে, আর যদি কোনো কালো টাকা উনি বিদেশে পাচার করে গিয়ে থাকেন, তো সেক্ষেত্রে পালিয়ে যেতেই পারেন। স্যার, এই কালো টাকার প্রসঙ্গ আপনি যখন নিয়ে এলেন সামনে, তো আরও একটি দাবি উঠছে বিশেষত সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে। সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে নাকি 3টি দেশ থেকে কালো টাকার আমদানি রপ্তানি, মানে দেওয়া নেওয়া চলতো। এই বিষয় নিয়ে কি আলোকপাত করতে চান? তদন্ত হওয়া উচিত এই বিষয়ে। কারণ দীর্ঘদিনের 15 বছরের এই তৃণমূল সরকার যে দুর্নীতি করেছে, সেটা ওই বাংলাদেশের ওই তারেক জিয়ার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রিন্সেস রেসপন্সিবিলিটি পালন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সততার প্রতীক হয়ে থাকার চেষ্টা করেছেন, কিন্তু তাহলে এই যে করাপশানগুলো হলো, এগুলো তো আর লুকোনোর কিছু নেই। সেই করাপশানের টাকাটা গেল কোথায়? ভারতবর্ষে থাকলে খুঁজে বের করে নেওয়াটা খুব সহজ। এখন এই টাকা যদি বিদেশে উনি পাচার করে থাকেন, সেটাও গভর্নমেন্টকে তদন্তের আওতায় আনা উচিত। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তাকে ঘিরে নানা রকমের রহস্য দানা বাড়ছে। তার কোনো, মানে তিনি সম্পূর্ণই বেপাত্তা। বলা হচ্ছে তাকে হয়তো গুম করে রাখা হয়েছে বা আন্ডারকভার রাখা হয়েছে। তবে কি এই সুমিত রায় যদি পুলিশের হাতে এসে পড়েন, তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল দুর্নীতির কালাচিঠা সবাইকার সামনে এসে যাবে? বা তদন্তকারী অফিসাররা তারা সত্যি সত্যি এই সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারবেন? তার জন্যই কি সুমিতকে গুম করে রাখা হয়েছে? কি বলবেন? আমি স্বাধীনতার পর থেকে এই স্বাধীন ভারতবর্ষের বিচার ব্যবস্থায় 100টা মামলার উদাহরণ দেখাতে পারি, যেখানে তদন্তকারী সংস্থা একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করে অন্য আসামির খোঁজ পেয়েছে। তো অভিষেককে নিয়ে একটু ভালো করে জিজ্ঞাসাবাদ করাই যেতে পারে।
অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনিও আদালতের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে, এবং তার জন্য মানে এই রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর পর আদালতে দ্বারস্থ হওয়া মূলত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে, মানে নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয় তার বিরুদ্ধে। এর পিছনে কি তাৎপর্য দেখতে পান? আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করব না, তবে শুনেছি রুজিরা বোধহয় ওই থাইল্যান্ডের নাগরিক। ওখানে ওই ক্র্যাবি আইল্যান্ড আছে, ওখানে একটু খোঁজখবর নিয়ে দেখা যেতে পারে কোনো আইল্যান্ডের মালিকান কেনে আছে কিনা। স্যার, আরজিকর মামলার দিকে এবার একটু নজর ঘোরানো যাক। তার কারণ, নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রী হিসাবে যখনই শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন, প্রথম দিন থেকেই তিনি বলেছেন আরজিকরের সঠিক বিচার হবে, এবং এমনকি শুভেন্দু অধিকারীর মা পর্যন্ত আর্জি জানিয়েছেন তার কাছে যে এবারে অভয়ার যাতে সঠিক বিচার হয় সেদিকে তুমি লক্ষ্য রেখো। এবং দেখা গেল যে এই অধিবেশনে আর কি জবাবি ভাষণে মুখ্যমন্ত্রীর জ্বালাময়ী ভাষণ, এবং সেখানে তিনি সরাসরি বললেন শুধুমাত্র আরজিকর বলেই তা নয়, কামদুনি থেকে শুরু করে কসবা ল কলেজ প্রত্যেক ক্ষেত্রে যারা এর পিছনে কালপিট তাদের খুঁজে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়টা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিষয় নয়। এটা পশ্চিমবঙ্গের আপামর জনগণ চেয়েছে যে এই আরজিকর সহ যতগুলো নারী বিরোধী হিংসাত্মক ঘটনা ঘটেছে তার তদন্ত হোক। আমার একজন আইনজীবী হিসেবে বিশ্বাস আছে শুভেন্দু অধিকারীর অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রক একটু ভালো করে যদি তদন্ত করে, এখনো সম্ভাবনা আছে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়ার। স্যার, সেক্ষেত্রে একটি বিষয়ে মানে অভিযোগের সুরেই বাংলার মানুষ বলছেন, প্রথম থেকে যেভাবে এভিডেন্স টলারেন্স হয়েছে এক কথায়, এবং এক কথায় বলাই যায় যে যদি আদালতের কথা আমি ধরে নিই তাহলে আদালত সবসময় তথ্য প্রমাণের ভিত্তিতেই কথা বলে। তবে এই যে এভিডেন্স নিয়ে এত ছেড়ছাড় বা এই রকম ধরনের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, তথ্য প্রমাণ লোট লোট মানে একদম লোপ করে দেওয়া, সেই বাথরুম, চর্চিত বাথরুম ভেঙে ফেলা, এই যে এই এত সমস্ত বিষয়ের পরেও কি মনে হয় যে আদৌ তদন্তকারী অফিসারদের হাতে সেরকম কিছু পাকাপোক্ত তথ্য আসতে পারে? আপনাদের মনে থাকবে সেই কামদুনি কাণ্ড। কামদুনি কাণ্ডে আহ, আমাদের বিচারপতি জয়মাল্য বাগচি তার জাজমেন্টের মধ্যে একটা মন্তব্য করেছিলেন যে ভেরি ফাউন্ডেশন অফ দ্য কেস ইজ ভেরি উইক। একটা ক্রিমিনাল অফেন্স ঘটার পর প্রথম ৭২ ঘন্টা এবং প্রথম সময়গুলোতে তদন্তটাই খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি কলকাতা পুলিশের অফিসারদের কোয়ালিটি নিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতবর্ষের মধ্যে যে কোনো স্টেটের পুলিশ অফিসারদের চেয়ে আমাদের কলকাতা পুলিশের কোয়ালিটি ১, ২, ৩-এর মধ্যে। কিন্তু তদন্তে আনডিউ ইনফ্লুয়েন্স এটা পশ্চিমবঙ্গে হয়। সেকশন 201 অফ দ্য আইপিসি, অর্থাৎ প্রমাণ লোপাটের চেষ্টা, এটা একটা মারাত্মক সেকশনস। এবং খুব আন্তরিকভাবে তদন্ত করেও অনেক সময় ইনভেস্টিগেটিং অফিসারদের শুধুমাত্র প্রথম ৭২ ঘন্টার তদন্তের ল্যাকুনার কারণে এবং যে উইটনেসগুলোকে ওনারা রিলাই আপন করে চার্জশিট দেন, তাতে জেনুইন অনেক ক্রিমিনাল অফেন্সের আসামি খালাস পেয়ে বেরিয়ে যায়। এক্ষেত্রে আশঙ্কা আছে। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে উঠে আসছে, এবং সরাসরি অভয়ার মা রত্না দেবী এবং বাবা তারা দাবি করেছেন যে এই আবেশ বন্দ্যোপাধ্যায়ের গায়ে অভয়ার রক্তের ছিটা লেগেছিল, এবং যার জন্যই ওই পাশের বাথরুমটিতে গিয়ে আবেশ বন্দ্যোপাধ্যায় তিনি তার জামা কাপড় পরিষ্কার করেন, এমনকি নিজের হাত পাও ধুয়ে পরিষ্কার করেন, সেই জন্যই সেই বাথরুমটি এক রাত্রের মধ্যে ভেঙে ফেলা হয়। যদি সত্যিই তাই হয়, তাহলে এখন সেই প্রমাণ কি আর পাওয়া যেতে পারে? দেখুন, এই কাণ্ডে, এই অভয়া কাণ্ডে যে আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন, ঠিক ঘটনার সময় ওই সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকাটা সন্দেহের ঊর্ধ্বে নয়। আপনার স্টেটে একটা এত বড় ক্রিমিনাল অফেন্স হয়েছে, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অ্যাজ এ চিফ মিনিস্টার যাতে ইনভেস্টিগেশন প্রপারলি হয় এবং এটাতে তদন্তে সত্যিকারের দোষী উঠে আসে। সে সময় ওনার ভূমিকা জনগণের কাছে বিশ্বাসযোগ্য ছিল না, সেটা ২৬-এর নির্বাচনে দেখা গেছে।
কোথাও না কোথাও কি স্যার সেই জন্যই এই মুখ্যমন্ত্রী মানে তৎকালীন মুখ্যমন্ত্রী একটি কথা বলেছিলেন যে আমি তো সারা রাত বসে মনিটরিং করেছি, এই তার অত্যন্ত প্রিয় কাউকে বা কাছের কাউকে বাঁচানোর জন্যই কি সারা রাত মনিটরিং? একবার কলকাতায় একটা ঝড় আসার কথা ছিল, ঘূর্ণিঝড়। উনি ওই সময় মেদিনীপুর না কোথায়, কোলাঘাটের কোথাও একটা উনি অফিস বানিয়ে সারা রাত মনিটর করে কলকাতাকে বাঁচিয়েছিলেন, এটুকুই বলতে পারি। স্যার তাহলে যদি প্রকৃত সত্যি মানে অন্তত আরজিকর কেসের ক্ষেত্রে প্রকৃত সত্যি যদি সামনে আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে স্থান কি পরবর্তীতে আমরা দেখব আলিপুর? অবশ্য আলিপুর এখন জেল নেই, ওটি মিউজিয়ামে পরিবর্তিত হয়েছে, বা এরকম কোনো মানে কারাগারের পিছনে? উনি ইতিমধ্যেই ওনার কৃতকর্মের শাস্তি পেতে শুরু করেছেন জনতার দরবারে। আদালতের হাত অনেক লম্বা। এই আবেশকে বলুন, অভিষেককে বলুন, মমতার প্রশ্রয় ছাড়া এরা কখনো অপরাধ করে যায়নি। এদের প্রশ্রয় ছিল। ওনার সততা নিয়ে প্রশ্ন আছে। স্যার তাসের ঘরের মতন এক কথায় তৃণমূল ভেঙে পড়ল, যেই দলটি 15 বছর ধরে বাংলার শাসক দল হিসাবে প্রতিপন্ন ছিল, সেই দল একটা ফল ঘোষণার পরে পালাবদলের মাত্র 15 দিনের মাথাতে সেই দল প্রায় মানে অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে বলাই যায়। তো বর্তমানে এই ঋতব্রতপন্থী যারা মানে যেই তৃণমূল সংগঠিত হয়েছে, সেখানে একের পর এক বিক্ষুব্ধ বিধায়ক তারা নাম লেখাচ্ছেন। শুধুমাত্র তাই নয়, যদি কেন্দ্রের দিকে নজর দেই তাহলে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যারা বিক্ষুব্ধ তৃণমূল এমপি, তাদের সংখ্যাও ক্রমাগত বাড়ছে আর কি। এই জনতার দরবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বসতে চলেছেন আরও একবার। এইটি তার পক্ষে কতটা কার্যকর হবে বলে মনে করেন? লাভ হবে না। তৃণমূল কংগ্রেসের এটা হওয়ারই ছিল। যে কোনো রাজনৈতিক দলের একটা পলিটিক্যাল আইডিওলজি থাকে, একটা অ্যাম্বিশন থাকে। তৃণমূল সৃষ্টি হয়েছিল বামফ্রন্ট বা সেই কমিউনিস্ট পার্টিদের অপশাসন ঘোচানোর জন্য। তাতে বাংলার সারা মানুষ সেই কমিউনিস্টদের বিরুদ্ধে মমতাকে সুযোগ দিয়েছিলেন। আজ যখন কমিউনিস্ট নেই, মমতা ব্যানার্জির প্রয়োজন ফুরিয়ে গেছে, এ কথা নির্বাচনের আগে থেকে আমরা বলেছি। স্যার আপনি দীর্ঘদিন ধরে একজন আইনজীবী হিসাবে আপনার পেশাগত দিকে আপনি এগিয়েছেন। তো সেক্ষেত্রে এই ঋতব্রতপন্থী তৃণমূল এবং অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং বিক্ষুব্ধ তৃণমূল আর কি, এদের মধ্যে যদি কোনো মানে আইনত দ্বন্দ্ব হয়, তাহলে কার দিকে পাল্লা ভারী? এবং পরবর্তীতে এই যে জোড়া ফুল লোগোটারি বা আইনি ভবিষ্যৎ কি? এইগুলো খুব একটা রিলিভেন্ট নয় পশ্চিমবঙ্গের। জোড়াফুল মমতা ব্যানার্জির কাছে থাক, আর ওই ভদ্রলোকের নাম কি বললেন? ঋতব্রত। ঋতব্রতর কাছেই থাক। এরা জনপ্রতিনিধি হয়েছে। এদের একটা বিধানসভায় মানুষ ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছে। বিধানসভার কথা এদের বিধানসভায় এসে বলতে হবে। সেটা লায়াবিলিটি ছাড়া আর কি হতে পারে? অন্যদিকে দেখা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেরকম অপার বাড়ি থেকে বহু টাকার নোট মানে তোড়াকে তোড়া টাকা বেরিয়েছিল, টাকার পাহাড়। অন্য মানে এবারে দেখা যাচ্ছে ঠিক একই রকম ওই টিনার বাড়ি থেকে, সব্যসাচী দত্তের বান্ধবীর বাড়ি থেকে প্রায় 400 কেজি সোনা উদ্ধার হলো। কি বলবেন? এটা কোনো বড় ঘটনা নয়। আপনি এই তৃণমূল কংগ্রেসদের বউদের আলমারি খুলে দেখুন, প্রত্যেকেরই এরকম গয়না আছে। আমি এটাকে 400 কেজি সোনা ওনার কাছে থাকবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। আজকে কলকাতার লোকরা যখন ওই ভদ্রলোকের নাম কি যে দুর্গাপুজো করতেন লেকটাউনের ওখানে? সুজিত। ওই সুজিত বসুর পুজো যখন দেখতে যেতেন, সেই যে আতিশয্য, ওনার সেই চলাফেরা, বাংলার মানুষকে এগুলো আগে থেকে বাংলার মানুষ জানে কি? এই চমকগুলোর পেছনেই দুর্নীতিগুলো লুকিয়ে ছিল। আপনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের প্রত্যেকের ওয়াইফদের আপনি এই আলমারি খুলে দেখুন, এই একই পরিমাণ সোনা ওদের আছে। এটাকে আমি বড় করে ধরছি না, ওনারা তো থাকুন, ভালো থাকুন। স্যার আপনার অপর এক সতীর্থর কথায় আসা যাক, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি সম্প্রতি বলেছেন এই সোহরাওয়ার্দীর অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের ক্ষেত্রে তিনি অভিযোগ করেছেন যে একজন শিক্ষাবিদ, একজন বিশিষ্ট মানুষের নাম পরিবর্তন করে এই এই যে গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখোপাধ্যায় নামক একজন গুন্ডার নামে পশ্চিমবঙ্গের তথা কলকাতার একটি রাস্তার নাম করা হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি শ্রদ্ধা করি, তবে ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি ওই ধর্মতলার মুখে গরু খেয়ে বেড়াতেন, ওনার জানা উচিত এই গোপাল পাঠারা না থাকলে বাংলাদেশ থেকে এসে কলকাতায় থাকা হতো না। মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং ভবিষ্যতেও বাংলার মানুষ
এসব এই এই সমস্ত অসভ্য চিন্তাভাবনা, গোপাল পাঠাকে গুন্ডা বলা, বাংলার মানুষ গুন্ডামি কিন্তু করে দেয়। অপরদিকে তিনি তো স্বয়ং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও ইংরেজদের দালাল বলে কটাক্ষ করেছেন। এই লোকগুলোর কিছু মানসিক বিকৃত সমস্যা আছে। এদের পূর্বপুরুষরা পূর্ববঙ্গের এক একজন জমিদার ছিল। সে জ্যোতি বসু বলুন, এই বুদ্ধদেব বাবু বলুন, বিমান বাবু বলুন, বিকাশ রঞ্জন বাবুরা বলুন, আমাদের পূর্বপুরুষরাও পাকিস্তানের বিলং করত। কিন্তু তফাৎ আছে। তফাৎটা এটাই যে ওখানে মুসলিম লীগের তাড়া খেয়ে এনারা কলকাতায় এসে নিজেদের ক্যারিয়ার জমিয়েছেন, আর আজকে গোপাল পাঠাদের দুর্নাম করছেন। আজ এরা শ্যামাপ্রসাদ মুখার্জিদের নিয়ে বলছেন, এরা বঙ্কিমচন্দ্রদের নিয়েও বলবেন, এরা রবীন্দ্রনাথকে নিয়েও বলবেন, এরা কাজী নজরুল নিয়েও বলবেন, এরা বিনয় বাদল দীনেশদের নিয়েও বলবেন, এরা একদিন মাস্টারদা সূর্য সেনদের নিয়েও বলবেন। এরা বাংলার গার্বেজ। আপনি বঙ্কিমচন্দ্র মানে ঋষি বঙ্কিমচন্দ্রের কথা প্রসঙ্গ তুললেন, তো তখন আরও একটি বিষয় প্রকাশ্যে আসছে, সেটি হচ্ছে যে বন্দে মাতরম, মাদ্রাসা স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক গান করা, তারও বিরুদ্ধাচরণ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন এই গোটা ঘটনাটি অগণতান্ত্রিক, কখনো শাসক জোর করে কারোর ওপরে কিছু চাপিয়ে দিতে পারে না, প্রয়োজন হলে এর বিরুদ্ধে হাইকোর্টে যাব। উনি হাইকোর্টে যাক, এটা ভারত রাষ্ট্র, দিস ইজ রিপাবলিক অফ ইন্ডিয়া, রাষ্ট্রগীত গাইতে হবে। আর বন্দে মাতরমে এমন কিছু নেই যে ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যাদের পন্থ আলাদা হতে পারে তাদের গাইতে কোনো অসুবিধা হবে। এটা দেশের গান। আপনি দেশকে মা রূপে কল্পনা করতে যদি অসুবিধা হয়, আপনারা কারা? না থাকলে চলে যান। স্যার, এই প্রসঙ্গে শেষ প্রশ্ন আসছে, সেটি হচ্ছে যে এই যে আসল তৃণমূল, নকল তৃণমূল বা ঋতপন্থী তৃণমূল, ধৃতপন্থী তৃণমূল, মৃত তৃণমূল, জীবিত তৃণমূল, যাই হোক না কেন, এই ভালো তৃণমূল মানে একটি শব্দবন্ধ উঠে আসছে আর কি, আদত এই ভালো এবং তৃণমূল এই দুটি শব্দ কি সমান্তরাল হতে পারে, সমান্তরালে চলতে পারে? দেখুন, তৃণমূল নামটা বাদ দিয়ে বাংলার লোককে ভাবতে হবে। মাননীয় রাজ্য সভাপতি যে কথাটা বলছেন তার ঠিক সঠিক বাংলার মূল্যায়ন পশ্চিমবঙ্গে হচ্ছে না। এই বৃহত্তর হিন্দু সমাজ গঠনের স্বার্থে কাউকে বাদ দিয়ে এগিয়ে চলা যায় না। যারা অপরাধী তারা যে দল করুক না কেন তাদের শাস্তি হবে। আপনি তৃণমূল নামটা সরিয়ে দিন। তৃণমূলের দুর্নীতি থাকলে তাদের বিচার করুন। তৃণমূল আমলে যারা আমাদের কার্যকর্তাদের সাথে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সাথে বা অন্যান্য রাজনৈতিক দলের কার্যকর্তাদের সাথে যারা অপরাধ করেছে তাদের বিচার করুন। কিন্তু যারা ভোটার, যারা বাধ্য হয়েছে, যাদের বাড়ির জলের লাইন কেটে দেবে, একটা ছোট ব্যবসায়ী, একটা অটো স্ট্যান্ড যারা চালাতো, যারা ফুটপাতে হকারের ব্যবসা করত, তারা তৃণমূল কংগ্রেসকে বাধ্য হয়ে ভোট দিয়েছে, তারা বাধ্য হয়ে সমর্থক ছিল। দেশের ভবিষ্যতের কথা ভেবে এই জিওপলিটিক্যাল যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের মানুষ, বৃহত্তর হিন্দু সমাজ গঠনের স্বার্থে আপনি কাউকে বাদ দিয়ে বেশি দিন এগিয়ে চলতে পারবেন না। স্যার, সেক্ষেত্রে যদি বিজেপিতে তারা পরবর্তীতে আসার চেষ্টা করেন, তাহলে সেটি বিজেপির যারা একদম মানে গ্রাসরুট লেভেলের যারা কর্মী সমর্থক, যারা দিনের পর দিন আত্মত্যাগ করেছেন, এমনকি এমন এমন পরিবার আছেন যারা বিজেপি করার অপরাধে তাদেরকে রীতিমতো প্রহৃত হতে হয়েছে, তাদের জীবন পর্যন্ত চলে গিয়েছে, তো তাদের ক্ষেত্রে এবং বাংলার মানুষ যারা এই তৃণমূলকে হটিয়ে মানে তৃণমূলের নেতাদের তথাকথিতভাবে হটিয়ে আর কি নতুন পরিবর্তন আনলেন, তাদের কাছে কি অন্যরকম কিছু বার্তা যেতে পারে বলে মনে করেন? আপনি গত 1 মাসের ক্রিমিনাল রেকর্ড দেখুন পশ্চিমবঙ্গের। যে সমস্ত তৃণমূলপন্থী লোকজন অপরাধ করেছে, এমনকি তৃণমূলপন্থী নয়, যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক যারা অপরাধ করেছে তাদের কিন্তু ঠিকানা জেল হয়েছে। এটা হবে। কিন্তু ওই যে বললাম, বৃহত্তর হিন্দু সমাজ গঠনের ক্ষেত্রে প্রয়োজনকে মানুষকে শুদ্ধকরণ করে নিয়েও সমাজের মূল স্রোতে চলতে হবে, এটা বাংলার মানুষকে গভীরভাবে ভাবতে হবে। ছোটখাটো অপরাধ থাকলে তার বিচার হবে, তার প্রায়শ্চিত্ত হবে, তাকে আমরা দেশ থেকে বের করে দিয়ে যেতে পারি না। তারাও ভারতীয়। ভারতের এই অগ্রযাত্রায় 2047 সালে যে বিকশিত ভারত গঠন হবে, সেটা 140 কোটি ভারতবাসীকে নিয়েই হবে। তাদেরকে মূল স্রোতে আনতে হবে। স্যার,
এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রায় এই ১.৫ মাসের কার্যকলাপ, এই কার্যকলাপকে কিভাবে মূল্যায়ন করতে চান? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। যারা বিচার ব্যবস্থা, বিধানসভা এবং সরকারি এক্সিকিউটিভের পার্থক্য এবং তাদের কার্যপ্রণালী জানেন, শুভেন্দু অধিকারী ইজ এ গিফট টু ওয়েস্ট বেঙ্গল। উনি যদি সন্ত্রাসবাদীদের গুলিতে মারা না যান, এই বাংলাকে বিকশিত বাংলা এবং সোনার বাংলা করতে এই লোকটাকে যদি আমরা ৫-১০ বছর সময় দিই, পারবে, পারবে এই লোক করতে।